আমাদের আজকের মূল আলোচনা বিষয় হচ্ছে বহু প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে অ্যারোমেটিক যৌগে যদি একটি মাত্র প্রতিস্থাপক বিক্রিয়া করে তাহলে কিরকম উৎপাদ তৈরি হয় সেটা আমরা গত ক্লাসে দেখলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটা প্রতিস্থাপক যুক্ত হওয়ার পরে পুনরায় আরেকটি প্রতিস্থাপক যদি এসে যুক্ত হয় তাহলে বিষয়টা কি দাঁড়াবে বা কেমন হবে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। যেমন ধরো, সহজ ভাষায় যদি বলি, আমরা যদি প্রথমে একটা বেনজিন নিয়ে কথা বলি, তাহলে এই বেনজিনের যে 6টা কার্বন আছে, 1, 2, 3, 4, 5 এবং 6, এই 6টা কার্বন সমতুল, অর্থাৎ 6টা কার্বনের পরিবেশ একই। এখন যদি এখানে একটা ক্লোরোমিথেন এসে যুক্ত হয়, সাথে থাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে আমাদের তৈরি হবে মিথাইল বেনজিন। এখন এই মিথাইল মূলকটা কোথায় যুক্ত হবে? সেটা যদি 1 নম্বর কার্বনে যুক্ত হয় তাহলেও যে জিনিস, যদি এটা 1-এ না হয়ে 2-এ যুক্ত হয়, যদি আমরা এভাবে লিখি তাহলে একই কথা। যদি আমরা এটাকে 3-এ লিখি, এখানে লিখি, তাহলেও একই কথা। এদের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ প্রথম যেটা যুক্ত হবে সেটা যেখানেই যুক্ত হোক না কেন একই, সেটাই হবে পরবর্তীতে 1, কারণ 6টি কার্বনের পরিবেশ হুবহু এক, কারো থেকে কারো কোনো পার্থক্য নেই। কিন্তু আগে থেকে যদি একটি প্রতিস্থাপক সেখানে যুক্ত থাকতো, এরপরে দ্বিতীয় আরেকটি গ্রুপ যদি এসে যুক্ত হয়, তখন এই পজিশন সবগুলো এক নয়। অর্থাৎ এখানে যে 6টি স্ট্রাকচার আঁকা হলো, 6টি 1 মিথাইল বেনজিন, প্রথম গ্রুপটা যেখানে যুক্ত থাকবে সেইটি 1, এর মধ্যে আর কোনো পার্থক্য হবে না। কিন্তু যদি আগে থেকে একটি গ্রুপ যুক্তই থাকে, তার মানে আমি ধরে নিলাম যে আমার মূল বিক্রিয়কই হচ্ছে মিথাইল বেনজিন, এরপরে আরেকটি মিথাইলকে আমি যুক্ত করতে চাচ্ছি, অর্থাৎ একই বিক্রিয়ক ব্যবহার করছি। এখন প্রথম মিথাইলটা তো এক জায়গায় যুক্ত আছে, প্রথম মিথাইলটা এক জায়গায় যুক্ত আছে। এখন দ্বিতীয় মিথাইলটা কোথায় যুক্ত হবে সেটা, এই যে বাকি যে এটা এক ধরলে বাকি যে 5টা কার্বন আছে, 2, 3, 4, 5, 6, এখন এই 5টা কার্বনের পজিশন সমতুল নয়, কারণ 2 এবং 6 এই দুটো আছে প্রথম মিথাইল গ্রুপের কাছে, 4 নাম্বার আছে প্রথম মিথাইল গ্রুপ থেকে সর্বোচ্চ দূরত্বে, 3 এবং 5 আছে মাঝামাঝি দূরত্বে। তাহলে স্বাভাবিকভাবে মনে করো একটা রুমের মধ্যে 6টা চেয়ার আছে, 6টা চেয়ারকে একটা রুমের মধ্যে রাউন্ড করে রাখা আছে। এই রুমের মধ্যে এখানে একটা চেয়ার, 2টা চেয়ার, 3টা চেয়ার, 4টা, 5টা, 6টা চেয়ার আছে। এখন তুমি যে কোনো একজন শিক্ষার্থী এই রুমে প্রবেশ করলে, প্রবেশ করার পরে কোন চেয়ারে তুমি বসবে? যে কোনো চেয়ারে তুমি বসতে পারো, এক্ষেত্রে তুমি স্বাধীন, তোমার কোনো অসুবিধা নাই, যে কোনোটা তুমি চয়েস করতে পারো। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে তুমি রুমে প্রবেশ করার পরে দেখলে যে না, একটা চেয়ার অকুপাইড, একটা চেয়ারে একজন মানুষ বসে আছে, তাহলে তুমি কোন চেয়ারে বসবে? সেক্ষেত্রে 2টা বিষয় বিবেচনা আনতে হবে। যে ব্যক্তি বসে আছে তার সাথে তোমার সম্পর্ক কি? যদি সে তোমার প্রিয় হয় তাহলে স্বাভাবিকভাবে তুমি তার কাছের চেয়ারে যে বসবে। আর যদি সে অপ্রিয় হয়, তুমি তাকে দেখতেই পারো না, খুবই অপছন্দ করো, তাহলে নিশ্চয় তার থেকে দূরের কোনো চেয়ারে যে বসবে। এটাই স্বাভাবিক। তাহলে একটি গ্রুপ যখন বেনজিনের সাথে যুক্ত আছে, দেন দ্বিতীয় যে গ্রুপটা যুক্ত হতে চাচ্ছে, এই দ্বিতীয় গ্রুপের সাথে প্রথম গ্রুপের একটা সম্পর্কের ব্যাপার আছে। এই সম্পর্ক অনুযায়ী নির্ধারিত হবে যে দ্বিতীয় গ্রুপটি কোথায় যুক্ত হবে। আমরা অতীতেই শিখেছি 2 এবং 6
এই দুটো পজিশনকে বলা হয় অর্থ পজিশন। 3 এবং 5 এই দুটো পজিশনকে বলা হয় মেটা পজিশন, এবং 4 নম্বর পজিশনটাকে বলা হয় প্যারা পজিশন। তাহলে কোন পজিশনে এসে দ্বিতীয় গ্রুপটি যুক্ত হবে? যদি পাশের কার্বনে যুক্ত হয়েই পড়ে তাহলে এটা হলো 1,2 ডাইমিথাইল বেনজিন। আর যদি পাশের কার্বনে যুক্ত না হয়ে দূরের কার্বনে যুক্ত হয়, হতেও পারে দূরের কার্বনেও যুক্ত হতে পারে, সেক্ষেত্রে এটার নাম হবে 1,4 ডাইমিথাইল বেনজিন। অথবা মাঝখানের কার্বনেও যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। নতুন গ্রুপটা এসে মেটা পজিশনে যুক্ত হতে পারে। যদি মেটা পজিশনে যুক্ত হয় তাহলে হবে 1,3 ডাইমিথাইল বেনজিন। এখন এখানে যে তিনটি স্ট্রাকচার আমি এঁকেছি, 1, 2 এবং 3, এরা তিনজন একে অপরের সমাণু। তার মানে এদের আণবিক সংকেত এক হলেও এদের বৈশিষ্ট্যগত কিছু ভিন্নতা আছে। এদের বেনজিনের সাথে মিথাইলের পজিশন আলাদা। প্রথমটাকে আমরা বলি অর্থোজাইলিন, দ্বিতীয়টাকে বলি প্যারাজাইলিন, আর তৃতীয়টাকে বলি মেটাজাইলিন। এখন কোনটা হবে বা কোনটা অধিক হবে, কোনটা হবে না, কিংবা কোনটা কম হবে, সেই বিষয়টা আমরা এখন ব্যাখ্যা করব। এই ক্ষেত্রে মুখ্য বিষয় হচ্ছে প্রথমে যে গ্রুপটা যুক্ত ছিল সেই গ্রুপটা আগে যে এই রুমে প্রবেশ করেছে, যে আগে চেয়ার দখল করেছে, সে নিয়ন্ত্রণ করবে পরবর্তী আগন্তুক কোথায় এসে বসবে, সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা কথা বলছিলাম যে বেনজিনের সাথে বা অ্যারোমেটিক বলয়ের সাথে একটি প্রতিস্থাপক আগে থেকে উপস্থিত থাকলে পরবর্তী প্রতিস্থাপক কোথায় এসে যুক্ত হবে সেই বিষয়ে। এখন প্রথম যে প্রতিস্থাপকটি যুক্ত আছে আমার, এই প্রতিস্থাপকের দুই ধরনের বৈশিষ্ট্য হতে পারে। আমি এখানে মনে করো জেড লিখলাম, যে কোনো প্রতিস্থাপক। এখন এই জেড এর ব্যাপারে দুইটা ঘটনা ঘটতে পারে। এক হতে পারে যে ইলেকট্রন সমৃদ্ধ, তার নিজেরই ইলেকট্রন অনেক বেশি আছে, ইলেকট্রন সমৃদ্ধ। অথবা হতে পারে যে এটা ইলেকট্রন ঘাটতিযুক্ত, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। যদি ইলেকট্রন সমৃদ্ধ হয় তাহলে কি করবে? বেনজিনের দিকে ইলেকট্রন ঠেলে দিবে, বেনজিনের দিকে ইলেকট্রন সরবরাহ করবে। অর্থাৎ এদেরকে বলা হবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর যদি ইলেকট্রন ঘাটতি থাকে তাহলে কি করবে? ইলেকট্রন টেনে নিবে, তাই না? বেনজিন থেকে আরো ইলেকট্রন টেনে নিবে। তাহলে এখানে দুটো বিষয় হতে পারে। বেনজিনের সাথে যে গ্রুপটি যুক্ত আছে সেই গ্রুপটি যদি ইলেকট্রন সমৃদ্ধ হয় তাহলে বেনজিন বলয়ের দিকে ইলেকট্রন ঠেলে দিবে, যেটা অতীতে আমরা শিখেছিলাম দুটো শব্দ দ্বারা, আবেশীয় ফল এবং মেসোমারিক ফল। আশা করি আমাদের মনে আছে। আবেশীয় ফল মানে হচ্ছে সিগমা বন্ধনের ইলেকট্রনকে ঠেলে দেওয়া, আর মেসোমারিক ফল মানে হচ্ছে পাই বন্ধনের ইলেকট্রনকে ঠেলে দেওয়া বা টেনে নেওয়া। আর আবেশীয় ফল মানে হচ্ছে সিগমা বন্ধনের ইলেকট্রন ঠেলে দেওয়া বা টেনে নেওয়া। তাহলে যে গ্রুপটি যুক্ত আছে এই গ্রুপের মধ্যে দুই ধরনের আচরণ হতে পারে। একটা হতে পারে যে ইলেকট্রন ঠেলে দিবে, সেটা হোক সিগমা বন্ধনের হোক পাই বন্ধনের। আর একটা হতে পারে ইলেকট্রন টেনে নিবে, সেটা হোক সিগমা বন্ধনের অথবা পাই বন্ধনের।